বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সম্মুখে আজকে যাকাত সম্পর্কে কিছুগুলা আলোচনা করতে চাই। যাকাত ফরজে আইন, আর এই যাকাতটা কি হিসাবে আদায় করতে হয় এটা আমরা অনেকেই জানি না। এই জন্য আজকে একটি সহজ পদ্ধতিতে আমি যাকাত কিভাবে আদায় করতে হয় একটি নিয়ম আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আশা করি যদি আপনারা দেখেন তাহলে নিজের যাকাত নিজেই ঘরে বসে বসে হিসাব করতে পারবেন, কোথাও কারোর কাছে যোগাযোগ করার জরুরত পড়বে না। সর্বপ্রথম যদি আপনি যাকাত দেন তাহলে আপনার জন্য যেগুলা মালের উপরে যাকাত আসে ওগুলা মাল এক সাইড করে নিতে হবে, এক জায়গায় করে নিতে হবে। যেরকম নাকি আপনার স্বর্ণ রূপার মধ্যে যাকাত আছে, এক জায়গার মধ্যে করে নেন। মেনে নেন আপনার হাতের মধ্যে 1.5 লক্ষ টাকার স্বর্ণ এবং রূপা আছে, আপনি এক জায়গার মধ্যে রেখে নেন। 1.5 লক্ষ টাকার কিভাবে হিসাব করবেন? এভাবে হিসাব করবেন, আজকাল রেটে স্বর্ণর যে দাম এটা হলো 1,03,000 টাকা ভরি, আর রূপার যে দাম এটা হলো 1200 টাকা ভরি। আর যার হাতে 52.5 তোলা রূপার সমতুল্য দাম থাকে তার উপরে যাকাত ফরজ, 1 বছর পরে হাওলানে হাওল গুজরা জরুরি। মেনে নেন ম্যাক্সিমাম 52.5 তোলার দাম 63,000 টাকার মতো হয়। যার কাছে 63,000 টাকা হয় তার উপরে যাকাত খরচ। মেনে নেন স্বর্ণ রূপা মিলাইয়া দুইটা মিলাইয়া 1.5 লক্ষ টাকা আপনার আছে। দ্বিতীয়তে আপনার ঘরের মধ্যে আপনার হাতে জেবে মিলাইয়া আপনার হাতে ক্যাশ পয়সা আছে, রকম আছে 50,000 টাকা, এটাও এক জায়গার মধ্যে করে নেন, লিখে নেন। এরপরে ব্যাংক ব্যালেন্স, আপনার ব্যাংকের মধ্যে ফোনপে গুগল পে সব মিলাইয়া আপনার ব্যাংক ব্যালেন্স আপনার কাছে 6 লক্ষ টাকা আছে, এক জায়গার মধ্যে করে নেন। এরপর গায়ের মুলকি কারেন্সি, গায়ের মুলকি কারেন্সি বলা হয় যে আউট অফ কান্ট্রি, ইন্ডিয়ার বাহিরে যেরকম আমেরিকান কারেন্সি আছে, সৌদিয়ান কারেন্সি আছে, দুবাই কারেন্সি আছে, বিভিন্ন দেশের কারেন্সিগুলো আপনার হাতের মধ্যে রাখা আছে। মেনে নেন ইন্ডিয়ার আমেরিকান কিছুগুলা কারেন্সি আপনার হাতের মধ্যে আছে। এই কারেন্সি যদি আপনি ইন্ডিয়ান হিসাবে যদি আপনি বদল করেন তাহলে যত টাকা হয় ইন্ডিয়ান, এই টাকাটি উপরে আপনার যাকাত আসবে, এটা আপনি এক জায়গার মধ্যে করে নেন। এরপর আপনার হজের জন্য কিছুগুলা জমা রকম আছে, কিংবা তো শাদী বিবাহের জন্য কিছুগুলা টাকা জমাই করা আছে, কিংবা তো অন্য কোনো কাজের জন্য, ঘর বানানোর জন্য, বিভিন্ন কোনো কাজের জন্য আপনার হাতে কিছুগুলো টাকা আপনি জমাই করে রেখে দিলেন, এই টাকার উপরেও আপনার যাকাত আসবে, এটাও আপনি এক জায়গার মধ্যে করে নেন। এরপর আপনি কোনো মানুষের কাছে করজ পান, আপনার কাছে থেকে কোনো মানুষের নিয়েছে করজ, যত টাকা আপনার কাছে থেকে করজ নিয়েছে, ধার নিয়েছে, উধার নিয়েছে, 1 লাখ টাকা একজনে নিয়েছে, 50,000 টাকা নিয়েছে, যত টাকা আপনার কাছে থেকে নিয়েছে সেই টাকাটিও আপনি হিসাব করে এক জায়গার মধ্যে করলেন। ম্যাক্সিমাম ধরেন 8 লক্ষ টাকা মানুষ আমার কাছে থেকে খরচ নিচ্ছে, তারা আদায় করে দিল, পরিশোধ করে দিল, এটাও আপনি এক জায়গার মধ্যে করে নিলেন। এরপর অনেক জায়গার মধ্যে দেখা যায় কয়েকজন মানুষ একত্রিত হয়ে মিলে মানে একটা গুডের মতন করে শরীক হয়, প্রত্যেক মাসের মধ্যে
10 জন মিলে 10,000 টাকা করে আমরা এই জায়গার মধ্যে জমা করব। আর এই 10,000 টাকা যদি আমি দেই, 10,000 টাকা যদি আরেকজনে দেয়, এরকম ভাবে 10 জনে যদি 10 জন মানুষের যদি 10,000 টাকা করে দেয়, তাহলে মেনে নেন 1 লক্ষ টাকা হইতেছে। একবারের 1 মাসের 1 লক্ষ টাকা এক ব্যয় নিল, আবার আরেক মাসের আরেক 1 লক্ষ টাকা আরেক ব্যয় নিল। এরকম ভাবে 10 বার ঘোরার পরে আমি 1 লাখ টাকা দিছিলাম, 1 লাখ টাকা আমি একবারে পাই, এরকম ভাবে হয়ে যায়। এরকম এটাও আপনি হিসাব করবেন, যত টাকা আপনি দিয়েছেন, জমা করছেন, এই টাকা কত টাকা দিয়েছেন, এইটাও আপনি এক্সট্রা হিসাবে আপনি লিখবেন, জমা রাখবেন। আর মেনে নেন 3 লক্ষ টাকা এরকম ভাবে আপনি জমা করছিলেন, এটাও আপনি লিখে নেবেন। এরপর কোনো বস্তু কেনার জন্য আপনি অ্যাডভান্স কিছুগুলা রকম টাকা আপনি দিয়ে দিলেন। যেরকম নাকি আপনি মাটি নিবেন, কিন্তু মাটি নেওয়ার জন্য আগুরি হিসাবে আপনি মাটি নেন নাই, এখনো 2 লক্ষ টাকা আপনি দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার কারণে এই 2 লক্ষ টাকা উপরেও যাকাত আসবে, কেননা এই মাটি যেটা কিনছেন, এই মাটিটা আপনার মিলকিয়তের মধ্যে এখনো আসে নাই। কোনো বস্তু কেনার জন্য আপনি অ্যাডভান্স এই টাকাটা দিয়ে দিলেন, এটার উপর আপনার যাকাত আসবে, কারণ এই টাকাটা আপনার মিলকিয়তের মধ্যেই আছে, মানা যাবে। এরপর তিজারতি সামান, মেনে নেন আপনার দোকান আছে, আপনার ব্যবসার মধ্যে বিভিন্ন ধরনের ব্যবসা আছে, যে আপনার দোকানের মধ্যে কত টাকার সামান আছে, এই সমস্ত সামানগুলিকে আপনি হিসাব করে আপনি এই কত টাকার সামান আছে, এই সামানের উপরেও যাকাত আসবে। চাই আপনি ডিলারের দোকান দেন, চাই আপনি কাপড়ের দোকান দেন, গালামাল দোকান দেন, যেটাই আপনি করেন না কেন, দোকানের যেগুলো মালপত্র আছে সব একবারে হিসাব করে তারও যাকাত দিতে হবে। এটা তো অনেক মুশকিল কাম। আমার দোকানের মধ্যে কত টাকার সামান আছে, এটা তো আমি কিভাবে হিসাব করব, অসম্ভব। এটা আমার আসান তরিকা আমি বলি, যে আপনি জানেন দিলে ধারাইতে, আপনি দিলে থেকে বিশ্বাস করে আপনি যদি চান যে আজকে আমি এই দোকানটা বিক্রি করে দিব, কত টাকা বিক্রি করবেন, আপনি যত টাকা বিক্রি করবেন, মেনে নেন আমি এই দোকানটা যদি কোনো ব্যক্তি আমাকে 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা যদি দেয়, তাহলে এই দোকানটা আমি বিক্রি করে দিব। যত টাকা আপনার দোকানের মধ্যে হয়, আইডিয়া করে এই টাকাটা আপনি মেনে নেবেন যে আমার দোকানের মধ্যে সামান কত টাকার আছে, এটার উপরও যাকাত আসবে। মেনে নেন এই দোকানের যদি হিসাব করলেন 7 লক্ষ টাকার আপনার যাকাত আসছে, 7 লক্ষ টাকার সামান আছে, এটাও আপনি একত্রিত করে নেবেন। এরপর আপনার গুদামের মধ্যে কত টাকার সামান আছে, এই গুদামের মধ্যে যত টাকার সামান আছে এটাও আপনি হিসাব করবেন। হিসাব করে এই সামানটারও আপনি যাকাত কত টাকা হয় এটা একত্রিত করে যাকাতের জন্য রেখে দিবেন। এরপর আপনার দোকান থেকে যেগুলা মাল আপনি বিক্রি করে দিলেন, যেগুলা সামান, যেগুলা মাল আপনি বিক্রি করে দিলেন, তার উসুল আপনার হাতের মধ্যে আসছে, পয়সা টাকা আসছে, এটার মধ্যেও যাকাত আসবে। এটাও আপনি লিখে নিলেন যে 4 লক্ষ টাকা আমি সামান বিক্রি করছি, এই 4 লক্ষ টাকা আমার হাতে আছে, এটাও আপনি লিখে এটাই মধ্যে আসবে। জমিন কিনলেন, মাটি কিনলেন তিজারতের জন্য, ব্যবসায়ের জন্য, আপনি যদি ব্যবসার জন্য জমিন কিনে থাকেন, মাটি কিনে থাকেন, তাহলে এই ব্যবসার সামানের উপরেও, এই ব্যবসার মাটির উপরেও তিজারতি সামান ধরা হবে। যত টাকার মাটি আপনি কিনছেন এত টাকার উপরে আপনার যাকাত আসবে। মেনে নেন আপনি জমিন কিনছেন 50 লক্ষ টাকা, এই 5 লক্ষ টাকার কিনছেন জমি, এই 5 লক্ষ টাকা আপনি খরিদ করে রেখে দিন যাকাতের জন্য, হিসাব করার জন্য। এরপর অনেকে আবার ফিক্স ডিপোজিট করে, 5 বছরের জন্য, 2 বছরের জন্য, 10 বছরের জন্য, যে যত বছরের জন্য করে, যত টাকা আপনি ফিক্স ডিপোজিট করছেন আপনার হাতের থেকে গিয়েছে, এই টাকার উপরেও যাকাত আসবে, আপনার এটাও দিতে হবে।
আর ফিক্সড ডিপোজিট করার পরে অনেক টাকা তারা সুদ হিসাবে ব্যাংকের তরফ থেকে পাওয়া যায়। এই টাকাটা আপনি বিনা সওয়াবের নিয়তে মানে সওয়াবের নিয়ত ছাড়াই গরিব মিসকিনদেরকে হাদিয়া এরকম ভাবে দিয়ে দিবেন, তাহলে এটা আপনার সুদের হবে না আর তওবা করবেন। আশা করি বুঝা আসছে। এরপর আরেকটা ফর্ম আপনি বানালেন, যেরকম ভাবে আমি বলছিলাম স্বর্ণ রূপার দাম ধরলেন 1.5 লাখ টাকা, আপনার হাতের মধ্যে আছে 50,000 টাকা, ব্যাংকের মধ্যে আছে 6 লক্ষ টাকা, গায়ের মুলকি কারেন্সির মধ্যে মেনে নেন আছে 4 লক্ষ টাকা, আর জমা আপনার হজের জন্য বিবাহের জন্য কিছু টাকা মেনে নেন 5 লক্ষ টাকা আপনার জমা আছে, মানুষের হাতের মধ্যে 8 লাখ টাকা আপনার জমা আছে। এরকম ভাবে কয়েকজন মিলে কিছুগুলো একটা কারবার করেছিল, কয়েকজন মিলে একটা গুট করেছিল, তার মধ্যে আপনি জমা মেনে নেন 3 লক্ষ টাকা আছে। এরপরে অ্যাডভান্স রকম আপনার মেনে নেন, অ্যাডভান্স কোনো বস্তু সামান কেনার জন্য আরো 2 লক্ষ টাকা আপনি দিয়ে দিলেন, এইটা 2 লক্ষ লিখলেন। এরপর আপনার মালে তিজারতের সামানের কত টাকা মেনে নেন, আপনার দোকানের মধ্যে 7 লক্ষ টাকার মাল আছে, আপনার গোদামের মধ্যে মেনে নেন 15 লাখ টাকার মাল আছে, আর আপনি খরিদ করলেন মেনে নেন 2 লক্ষ টাকা, জমিনের কিমত জমিন একটা কিনছেন মেনে নেন 5 লক্ষ টাকা, ফিক্সড ডিপোজিটের মধ্যে আপনি 5 লক্ষ টাকা আপনি জমা রাখলেন। এই সমস্ত মিলাইয়া সারা এক লগে যোগ করার পরে আপনি মেনে নেন আপনার কাছে টাকা হয়েছে 63 লাখ টাকা। কত লাখ? 63 লাখ টাকা আপনার হাতের মধ্যে মেনে নেন আছে। এই 63 লাখ টাকার আপনার যাকাত আদায় করতে হবে। এখানে কথা রেখে দ্বিতীয় আরেকটা ফর্ম তৈরি করুন, ফর্ম বানান যে আমার কাছে কত মানুষের ধার পায়। যেরকম নাকি আপনি মেনে নিলেন আপনি কারোর কাছে থেকে 5 লক্ষ টাকা আপনি আনলেন, কর্জ আনলেন, এই 5 লক্ষ টাকা আপনার এই যে 63 লক্ষ টাকা আছে এর থেকে আপনার দিতে হবে। 5 লক্ষ টাকা আপনার ঋণ হয়ে আছে। কিংবা তো আপনি গুদামের মধ্যে 15 লাখ টাকা বলছিলাম, 15 লাখ টাকার সামান গুদামের মধ্যে আছে। এই 15 লাখ টাকার মধ্যে থেকে 10 লাখ টাকা যে দোকান থেকে আনছেন ওই দোকানে বাকি পাবে, আর 5 লক্ষ টাকা আপনার নগদ ক্যাশ মেনে নেন। তো এইখানেও আপনার 10 লক্ষ টাকা ঋণ আছে, হলো 15 লাখ টাকা আপনার ঋণ। বিবির মহারানা যেটা আছে আপনার উপরে ওয়াজিব ছিল মেনে নেন 1 লক্ষ টাকা, এটাও আপনার ঋণের মধ্যে পড়ে রয়েছেন। 1 লাখ টাকা আপনার ঋণ হইল 16 লাখ টাকা। এরপর মুলাজিমিন আপনার দোকানের মধ্যে কর্মচারীর ধর্ম হলো 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা আপনি 1 বছরের মধ্যে অনলি 50,000 টাকা দিয়েছেন, আর বাকি 1.5 লাখ টাকা আপনার কর্মচারী পাবে। এই জন্য এই 1.5 লাখ টাকাও আপনার কর্জ হয়ে আছে। 1.5 লাখ টাকা ওয়াজিবুল আদা আপনার দিতে হবে। এটা আপনি 1.5 লাখ টাকা আপনি কর্জের মধ্যে ধরিয়ে রাখে দেন। এরপরে আপনার দোকান ভাড়া, আপনার কারেন্ট বিল, আপনার কি কয় আপনার ট্যাক্স, এগুলো সব হিসাব করে আপনি দেখলেন এই দোকান ভাড়া, ট্যাক্স, আবার বিলের বাবদেও আপনার 2 লক্ষ টাকা গেছে। এটাও আপনার বাকি আছে, এটাও আপনার খরচের মধ্যে ধরা হবে। এর ছাড়াও 1 বছরের আপনার উপরে জাকাত ওয়াজিব ছিল। 1 বছরে আপনার জাকাত ওয়াজিব ছিল মেনে নেন 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা আপনি জাকাত দেন নাই, 2 লক্ষ টাকার আপনি জাকাত দেন নাই। এই 2 লক্ষ টাকার জাকাত আগামী গেছে বছরের জাকাত না দেওয়ার কারণেও আপনার উপরে এই 2 লক্ষ টাকার জাকাত ঋণ হয়ে আছে। এই ঋণের যদি আপনি লেখেন ভাগ করেন, তাহলে আপনার উপরে ম্যাক্সিমাম আপনার উপরে 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 16, 17, 18, 19, 20, 21, 22, 23
ম্যাক্সিমাম 23 লাখ টাকা আপনার খরচ হয়ে আছে। এই 23 লাখ টাকার উপরে আপনার যাকাত আসবে না। এদিকে আছেন 63 লাখ টাকা, আর এদিকে আপনার খরচ হয়ে আছে 63 লাখ টাকা, 23 লাখ টাকা। আপনার এই 63 লাখের থেকে 23 লাখ টাকা আপনি বাদ দিবেন। কিভাবে বাদ দিবেন? এই মাইনাস করে দিবেন। আপনার হাতের মধ্যে 40 লক্ষ টাকা থাকবে। এই 40 লক্ষ টাকাকে আপনি এই 40 ভাগ করে 1 ভাগ যাকাত আদায় করে দিবেন। এই আসান মাসলা আপনি যদি ঘরের ভিতরে বসে বসে যদি নিজের মালের হিসাব যদি এরকম ভাবে লাগান, তাহলে আপনার নিজের যাকাত নিজেই আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই।